রাত ঠিক 2:13। পুরো ঘরময় অন্ধকার। ফ্যানের হাওয়াও যেন আজ কোনো শব্দ করছে না, যেন সব কিছুই চুপচাপ, নিস্তব্ধ। আর সেই নিস্তব্ধতার মাঝে হঠাৎ আমি চমকে উঠলাম। হৃৎপিণ্ড হঠাৎ করে এত জোরে ধুকপুক করতে লাগলো, মনে হচ্ছিল যেন বুকের ভিতর থেকে কিছু ছিঁড়ে বেরিয়ে আসবে। এ কি, দরজা কে নক করছে এই সময়? কেউ থাকার তো কথা নয়, কেউ আসারও কথা নয়। আর সবচেয়ে নতুন ব্যাপারটা হলো, এই শব্দটা আমার কাছে নতুন নয়। গত 1 বছরে এই একই সময়ে এই একই 3বার টোকা দেয়া অসংখ্য বার শুনেছি, ঠিক 2:13-তে। বাইরে দাঁড়িয়ে থাকা কারো কথা নয়, কারণ যাকে আমি এই নক করা উৎস মনে করি সে তো মারা গেছে। আমার প্রেমিক প্রীতম। আমার প্রেমিক প্রীতম। আমি বিছানায় উঠে বসলাম। গলা শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল কারো ঠান্ডা হাত আমার পিঠ বেয়ে নেমে যাচ্ছে। তারপর দরজার ঠিক ওদিক থেকে একটা ফিসফিসানি শব্দ এলো। তুই ঠিক আছিস তো? আমি এসেছি। আমি নিঃশ্বাস বন্ধ করে দিলাম, কারণ এই কণ্ঠটা আমি কোনোদিনও ভুলব না। এটা রিতমের কণ্ঠ, যে কণ্ঠকে আমি নিজের জীবনে শেষ অবধি শুনতে চেয়েছিলাম, যে কণ্ঠ মারা যাওয়ার পরেও আমাকে ছেড়ে যায়নি। রিতম মারা যাওয়ার পর 1 বছর আমি কাউকে কিছু বলতে পারিনি, কিন্তু আমি জানতাম কেউ বা কিছু আমার সাথে আছে। প্রতি মাসে একদিন ঠিক রাত 2:13-তে দরজায় টোকা, ওই ফিসফিসানি, ওই ঠান্ডা বাতাস। আমি বুঝে গেছিলাম রিতমের মৃত্যু শেষ নয়। লোকজন বলেছিল সময় সব ঠিক করে দেবে, ভূত টুত কিছুই হয় না, মাথা গরম করিস না। কিন্তু আমার ভেতরটা জানতো ও এখনো এখানে। অনেক দিন ধরে কিছু অদ্ভুত ঘটনা হচ্ছিল। মাঝরাতে আমার ফোন ভাইব্রেট হয়, আর স্ক্রিনে নাম ভেসে আসে রিতম কলিং। কিন্তু ও তো মৃত। ঘরের কোনো জিনিস জায়গা বদলাচ্ছে, যেন কেউ আমার জিনিসপত্র স্পর্শ করছে। আয়নার মাঝে নিজের সাথে আরেকজনকে দেখতে পাই। ঘুম থেকে উঠে অনুভব করি কারো বরফের মতো হাত আমার কাঁধে রাখা। আমার মনে হতো রিতম যেন বলছে, আমি তোকে ছেড়ে যাইনি আয়েশা। হ্যাঁ, আমি নিজেই, আমি আয়েশা। আর এটা আমার নিজের গল্প। এই ভৌতিক ঘটনাগুলোর আগে আমি খুবই সাধারণ একটা মেয়ে ছিলাম। একটা ছোট শহরের কলেজে পড়তাম। আর আমার জীবনে সবচেয়ে সুন্দর সময় শুরু হয় যেদিন আমি প্রথম রিতমকে দেখেছিলাম। রিতম ছিল আমার পাশের ডিপার্টমেন্টের ছাত্র, একটু চুপচাপ, অল্প হাসি মুখে থাকা ছেলেটা। হাতে সব সময় একটা ক্যামেরা। ওর ক্যামেরার শাটারের শব্দ আমি আজও ভুলিনি। সেদিন কলেজে লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিলাম আমি। চুলগুলো বাতাসে উড়ছিল, আর ওই ছেলেটা আমাকে দেখে ক্যামেরা তুলে ধরলো। আমি বললাম, এই ছবি তুলছো কেন? ও হেসে বলল, মুহূর্তটা
ভালো লেগে গেল। আমি বিরক্ত হয়ে বললাম, কে না জিজ্ঞেস করে ছবি তুলে? ওর উত্তরটা আজও আমার কানে বাজে, কারণ অনেক সময় মুহূর্তগুলো জিজ্ঞেস করলে পালিয়ে যায়। ওই হাসিটা, ক্যামেরার ওই ক্লিকটা, আর আমার অতিরিক্ত রাগের মাঝে হাসিটা, সবটাই যেন একটা নতুন গল্পের শুরু ছিল। দিন কেটে যাচ্ছিল, ধীরে ধীরে আমাদের মাঝে বন্ধনটা তৈরি হলো। আমরা শহরের ছোট ছোট রাস্তায় হাঁটতাম, পুরোনো বারান্দা, ভেজা মাটি, সন্ধ্যার আলো, সব কিছু যেন আমাদের গল্পের মতো ছিল। ঋতুমের একটা অভ্যাস ছিল, যখন তখন আমার ছবি তুলে ফেলতো, কখনো হেসে, কখনো রাগ করে, আবার কখনো কাঁদতে থাকা অবস্থায়। আমি ওকে জিজ্ঞেস করতাম, এইসব ছবি দিয়ে কি করিস তুই? ঋতম বলতো, তুই হারিয়ে গেলে এগুলো দেখে তোকে ফিরিয়ে আনবো। আমি তখন হাসতাম, ভাবতাম অতিরিক্ত আবেগী ছেলের মতো। কিন্তু আজ এই মধ্যরাতে দরজার ওই নখ শুনে, ওই ফিসফিসানি শুনে আমি বুঝি ঋতমের ওই কথাটা এতদিন পরেও হুবহু সত্যি হয়ে গিয়েছে। আমি নড়াচড়া করতে পারছিলাম না, দরজার সামনে দাঁড়িয়ে যেন থমকে ছিল সব কিছু। ঘড়িতে 2:13, গায়ে শীতের মতো কাঁপুনি দিচ্ছে। দরজার নিচ থেকে ফাঁক দিয়ে হালকা কুয়াশা ভেতরে ঢুকছে, যেন কেউ বাইরে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে? দরজার ওপাশ থেকে সেই একই কণ্ঠস্বর, আয়েশা, দরজা খোল, আমি ঋতম। আমি নিঃশ্বাস ছেড়ে দিলাম, ভয়ের থেকেও বেশি। আমি কি সত্যি শুনেছি, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? হঠাৎ আমার ফোন এলো, স্ক্রিনে ভাইব্রেট করলো। রিতম সেন্ট ইউ আ ফটো। আমি ভয়ে ফোনটা হাতে তুললাম, গলার স্বর কাঁপছিল। ফটোটা খুলে দেখলাম এটা আমার বর্তমানে ঘরের ছবি, যেটা ঠিক এখন। তখনই আমি দাঁড়িয়ে আছি, আর ছবিটার এক কোণে রিতম দাঁড়িয়ে আছে। মুখে হাসি নেই, চোখ যেন অন্ধকার গৃহর, যেন ও আমাকে দেখছে, অপেক্ষা করছে। ছবিটার নিচে একটা ক্যাপশন, তুই তো আমাকে ডাকিস প্রত্যেক দিন, আমি চলে এসেছি। আমি ফোনটা ফেলে দিলাম, শরীরটা থরথর করে কাঁপছিল। আমি বুঝলাম সে ফিরে এসেছে, কিন্তু কি রূপে, কতটা বদলেছে আমি জানতাম না কিছুই, জানতেও চাইছিলাম না। কিন্তু সেই রাতটা আমাকে সত্যি বলেছিল, রিতম মারা যায়নি, কিছু একটা ওর সাথে হয়েছে। সে শুধু আমার জন্য ফিরে এসেছে।